আমরা আর 1-2 মিনিট একটু দেখে নেব আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন। 1 মিনিট পরেই আমরা শুরু করব। নমস্কার, শুভ সন্ধ্যা। শিক্ষাদীপ আয়োজিত ঝাড়খণ্ড টেট সংক্রান্ত যে আমাদের বিশেষ আলোচনা আমরা শুরু করতে চলেছি। ইতিমধ্যে প্রায় 30 জন স্টুডেন্ট আমাদের যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আরো কিছু স্টুডেন্ট হয়তো এর মধ্যে যুক্ত হবেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সকলেই জানি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে এই বিষয়টা সম্পর্কে। অনেকে হয়তো আমরা এই বিষয়ে উৎসাহ বা আগ্রহ প্রকাশ করছে, কিন্তু সঠিক তথ্য বা একটা ভরসা যে সত্যি এটা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা অধিবাসী হিসেবে যারা রয়েছি তারা আবেদন করতে পারবো কিনা, বা ওই রকম একটা অন্য স্টেটে গিয়ে কতখানি আমরা নিজেকে প্রমাণ করতে পারবো, এইরকম এই বিষয় নিয়ে একটা নিজেদের মধ্যে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। এই জায়গা থেকে আজকে আমাদের এই আলোচনাটা একটা আশা করা যায় যে যে সমস্ত স্টুডেন্টদের মনে এই রকম চিন্তা চেতনা আছে বা প্রশ্ন আছে সেগুলো কিছুটা হলেও দূর করা যাবে, যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো দূর করা যাবে। এবং আমাদের আজকে এই আলোচনায় যাকে নিয়ে বা যে আলোচনার আজকে যিনি প্রধান বক্তা তিনি স্বরূপ মোহান্তি, যিনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, পুরুলিয়া জেলায় তার বাড়ি, এবং লাস্টবার যে ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগ হয়েছিল সেই পরীক্ষায় তিনি সফল হয়ে এখন ওই ঝাড়খণ্ড বোর্ডের অন্তর্গত স্বীকৃত যে স্কুল সেই সরকারি স্কুলে তিনি শিক্ষকতা করছেন। স্বরূপ আমার বন্ধু, আমরা বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছি। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমাদের পরিচয়, আমাদের 2014 সালে সেখান থেকে আমরা পাস আউট হই। তারপর অনেকদিন আমাদের সঙ্গে যোগাযোগ যেটা হয় হয়ে ওঠেনি। এই কাজের সুবাদে বা এই প্রয়োজনে আমাদের আবার যোগাযোগ তৈরি হয়েছে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা কথা বলার সুযোগ তৈরি হয়েছে। স্বরূপ আমাদের ওখান থেকে পাশ করে আসার পর বিএড কমপ্লিট করে, এবং বিএড কমপ্লিট করার পর সেই সময় এই ঝাড়খণ্ড নিয়োগের যে নোটিফিকেশন বেরোয় সে সেখানে আবেদন করে এবং সেখানে সফল হয়, এবং তারপরে যে জার্নিটা সেটা সে আরো ভালো করে বলতে পারবে। আজকে স্বরূপকে এখানে আমন্ত্রণ জানানোর মূল কারণ হচ্ছে যে আমরা যে জায়গাটাতে যাব, অর্থাৎ এই ঝাড়খণ্ড স্টেটের যে শিক্ষক নিয়োগ, সেখানে আমরা আবেদন করব, পরীক্ষা দেব, তারপর হয়তো সুযোগ পাবো। তো যেটা আমরা করতে চলেছি আমাদের ভাবনার মধ্যে যেটা আছে, আমাদেরই মতো বয়সী আমাদেরই একজন সে কিন্তু অলরেডি ওটা ওভারকাম করেছে, অলরেডি সেটা সে অ্যাচিভ করেছে। ফলে আমার মনে হয় যে যে বা যারা আমরা ইউটিউবের তথ্য বা বিভিন্ন নিউজ পোর্টালের তথ্যের উপর ভরসা করি, তার তুলনায় যে একজন সেখানে কর্মরত রয়েছে সে
যে অভিজ্ঞতা অর্জন করেছে বা তার কাছে যে তথ্য আছে, সে বাস্তবটা যেভাবে বোঝে, তার চাইতে আমার মনে হয় না আমরা যারা দূর থেকে কথা বলছি এক হবে। তো আজকে স্বরূপ, আমি তোকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শিক্ষার্থী পরিবারে। আর তুই আজকে তোর যে অভিজ্ঞতা, তুই যেভাবে প্রথম থেকে শুরু করেছিলি, একদম আবেদন করা থেকে, কত সালে আবেদন করেছিলি, কত সালে নোটিফিকেশন ছিল, পরীক্ষার পদ্ধতি কেমন ছিল, এবং তোর কি মনে হয়েছিল যে আমাদের মতো মেধাসম্পন্ন স্টুডেন্টরা কিভাবে ওই রকম একটা পাশের দেশে গিয়ে, পাশের রাজ্যে গিয়ে আমরা কম্পিটিশন করতে, সেখানে আমরা নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবো। এই সমস্তটা মিলিয়ে আগে প্রথমে তোর জার্নিটা আমরা শুনবো, তারপর এবারের যে নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন রিলেটেড যা কিছু কোয়েরি, যা কিছু প্রশ্ন আমাদের সুশোভন স্যার খুব সুন্দর একটা পিপিটি রেডি করেছেন, সেটা দেখার পরে আমার হয় না আর কারোর কিছু অসুবিধা থাকবে, সেখানে পরিষ্কার প্রাসঙ্গিক যে তথ্যগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু স্বরূপের কাছ থেকে একেবারে তার যে নিজের অভিজ্ঞতা, যেহেতু আমার বন্ধু হয়, তাই স্বরূপকে আপনি বলছি না, তুই করেই আমাদের যে বন্ধুত্ব সম্পর্ক, সেই নিরিখে বলছি। স্বরূপ, তাহলে শুরু কর। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমার জার্নিটা বলতে, আমি এই ফর্মটা ফিল আপ করেছিলাম 2016-তে, কিন্তু আমাদের জার্নি শুরু হয়েছিল 2013 থেকে। আমার প্রথম থেকে টার্গেট ছিল যে আমি ঝাড়খণ্ডে জব করব। আর 2016-তে আমরা ফর্ম ফিল আপ করি, এটা হচ্ছে টিজিটি, না মানে 9-10-এর জন্য। আর 2016-তে ফর্ম ফিল আপ হয়, 2016-তে ফর্ম ফিল আপ হওয়ার পরে পরীক্ষা হয় 2017-তে। আর আমাদের জয়নিং হয়েছে 2019-এ। পরীক্ষাটা যেটা হয়েছিল টিজিটি, সেটা হচ্ছে দুভাবে হয়, এটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে মেন্স। তো প্রিলিতে এটা পরবর্তীকালে যে নোটিফিকেশন জারি হবে 9-10-এ টিজিটিতে, সেটা তো মোটামুটি এই রুলটাই ফলো হবে। টিজিটিতে যে রুলটা ফলো হয়, প্রিলিতে দুটো পেপার থাকে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে জিকে আর ঝাড়খণ্ড সম্বন্ধিত জ্ঞান। যে হিন্দিতে থাকে 100 নম্বরের হিন্দি কোয়েশ্চেন থাকে, যার মধ্যে 50 নম্বর একটা প্যাসেজ দেওয়া থাকে, 50 নম্বরের প্যাসেজ থেকে করতে হয়। তাহলে না পড়লেও হিন্দিটা মোটামুটি করা যায়, যে মোটামুটি যে হিন্দি লিখতে পড়তে জানে সে প্রিলি অলরেডি ওভারকাম করে যাবে হিন্দিটা করে দিলেই। আর ওই যেটা জিকে আছে, জিকে 50 নম্বর, আর 50 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড সম্বন্ধিত জ্ঞান। ওই দুটা মিলে যে 200 নম্বরের পরীক্ষা হয়েছে, সেটাতে 33% পাতে হয়। মানে 66 নম্বর যদি কেউ পায়, সে কোয়ালিফাই করে। কোয়ালিফাই করার পরে বাংলা বিষয়ে পরীক্ষা দিতে হয়। আমি যেহেতু বাংলা থেকে ছিলাম, সেই জন্য বাংলা বিষয়ে বলছিলাম। বাংলা বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলাতে 150টা কোশ্চেন ছিল আমাদের সময়। 150টা কোশ্চেনের এক একটা কোশ্চেনে 2 নম্বর করেছিল, তাহলে 300 নম্বরের পরীক্ষা। মেন্সে 300 নম্বরের মধ্যে মেরিট হয়। মেরিট হওয়ার পরে ওটাতে যে মেরিটে কোয়ালিফাই করে, সে ভেরিফিকেশনের জন্য ডাক পায়। আমরাও ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলাম। তাহলে ভেরিফিকেশনের জন্য ডাক পাওয়ার পরে ফাইনাল মেরিট বার হয়। আর ফাইনাল মেরিট আমাদের বার হয়েছিল 2019-এ। এরপর আমার জয়নিংও হয় 2019-এই। আমি প্রথমে কোডরমা জেলাতে সার্ভিস করেছিলাম। আর কোডরমা, ঝাড়খণ্ডে পরিবেশ বলতে কোডরমা একটা দারুণ জেলা। আমার আগে কেবলমাত্র নাম জানিয়েছিলাম কোডরমার, যেহেতু আমরা বেনারস যেতাম, তো বেনারস যাওয়ার মাঝে কোডরমা জেলা পড়ছি। তাহলে নামটা শুনেছিলাম। স্টেশনে যাওয়ার সময় স্টেশনটা খালি দেখতাম যে কোডরমা একটা স্টেশন আছে, কিন্তু ওখানে কাজ করতে যায়, কাজ করে ওখানে পরিবেশ, টিচারদের সঙ্গে যোগাযোগ, মানে খুব ভালো। আমার মনে হয় না কোনোদিন যে আমি বেঙ্গলের বাইরে সার্ভিস করছি। ওরা খুব ভালোভাবে ওরা মানে সাহায্য করে। প্রথম প্রথম হিন্দি লিখতে আমার অসুবিধা ছিল, ওরা সবাই মিলে হেল্প করে। এখন বর্তমানে হিন্দি লিখতে বলতে আমার অসুবিধা নেই। আর আমি যেহেতু বাংলা বিষয়ের, ওখানে বাংলা বিষয়ে সার্ভিস করার সময় আমার কোনো বাংলার স্টুডেন্ট ছিল না, সেই কারণে আমি ওখানে হিস্ট্রি সিভিক্স পড়াতাম। আর বর্তমানে আমি ওখান থেকে ট্রান্সফার নিই। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আমার এখন স্কুলটার নাম হচ্ছে বামনি হাই স্কুল, কেতঙ্গা, সরাইকেলা জেলাতে। আর স্কুলটাতে এখন আমি দুটো বিষয় পড়াই, একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা হচ্ছে বাংলা। বাংলাতে এই বছর থেকে আমি শুরু করেছি। 20 জন স্টুডেন্টকে আমি বাংলা নিয়েছি জোর জবরদস্তি, যে বাংলা নিতে হবে, বাংলাটাকে ঝাড়খণ্ডে বাঁচায় রাখতে হবে, এই কারণে। আর ঝাড়খণ্ডে বলতে এদের মানে আমি যে স্কুলটাতে আছি 100% বাংলা বলে ওরা। ওরা বলতে জানে, সব টিচাররা, ছাত্ররা সবাই বাংলা বলে। আর বাংলা বলে কিন্তু ওরা লিখতে জানে না, কিন্তু আমি ওদেরকে প্রাথমিকভাবে লেখানোর কাজটা শুরু করেছি। তাহলে আমি চাই যে তোমরা যতজন এখানে শুনছো,
তো সবাই যেন আসে এখানে কাজ করতে, কোনো অসুবিধা নাই। বেঙ্গলের পরে যদি কোনো একটা স্টেট থাকে যেটা কাজ করার জন্য খুব ভালো বাঙালি ছেলেদের জন্য, সেটা হচ্ছে ঝাড়খণ্ড, আমি যতটা বুঝেছি এটা থেকে। আর এটা হচ্ছে পিজিটি সংক্রান্ত, যেটা আমি এখন পর্যন্ত বললাম। আর পিজিটি তো মোটামুটি সিলেবাসটা এরকমই, প্রিলি আর মেন্স দুটো পরীক্ষা হয়। প্রিলি তো 33% নম্বর পাতে হয় কোয়ালিফাই করার জন্য, আর মেন্সে ফাইনাল মেরিট হয়। এটা হচ্ছে টিজিটি আর পিজিটি, যেটার এখনো নোটিফিকেশন বার হয় নাই। কিন্তু এখন যে নোটিফিকেশনটা বার হয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট। তো ঝাড়খণ্ড টেটটা হচ্ছে এখানে যোগ্যতা নির্ণায়ক একটা পরীক্ষা। খালি যোগ্যতা নেই, কোয়ালিফাই করে গেলেই হবে। এটার জন্য কোনো রকম এরকম নয় যে আমার রেজাল্ট ভালো আছে। বেঙ্গলে যেমন রেজাল্ট দেখা হয় পরে, যে মাধ্যমিকে কত পাইছে, উচ্চ মাধ্যমিকে কত পাইছে, গ্রাজুয়েশনে কত পেয়েছে, টেটে কত পেয়েছে। ওখানে এরকম কোনো নাই। ওখানে টেট যারা কোয়ালিফাই করে তারা সেকেন্ড পরীক্ষা দিতে যায়, আর সেকেন্ড পরীক্ষাতে ওদের ফাইনাল মেরিট হয়, আর ওখান থেকে ওদের নিযুক্তি হয়। আর নিযুক্তি সম্বন্ধিত প্রথমে বলে দিই, তারপর আমি টেটের বিষয় নিয়ে আসছি। নিযুক্তি যেটা হয়, মানে নিয়োগ যেটা করা হয়, আমার কিছু কিছু শব্দ হিন্দি ঢুকে যাবে, সেই জন্য ক্ষমা প্রার্থী প্রথমে। যেহেতু অনেকদিন থেকে ওখানে হিন্দি মিডিয়ামে পড়াচ্ছি, আর কিছু কিছু শব্দ হিন্দি হয়ে গেছে অলরেডি। আর কিছু মানে নিয়োগটির ব্যাপারে আমি যেটা বলছিলাম, নিয়োগটা যেটা হয় সেটা হচ্ছে তিন ভাবে নিয়োগ হয়। একটা হচ্ছে ভাষা শিক্ষক, একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান শিক্ষক, আর একটা হচ্ছে সায়েন্স শিক্ষক। তো ভাষা শিক্ষক মানে বাংলা, ইংলিশ, যে সমস্ত ভাষাগুলো আছে যারা পড়েছে, তো ভাষা নিয়ে যারা যে যে কোনো ভাষা নিয়ে পড়েছে সব ভাষা শিক্ষকে অ্যাপ্লাই করতে পারবে। আর আদার স্টেটের জন্য, বেঙ্গলের জন্য 40% সিট বাঙালি ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন। আর 60% যেটা আছে সেটা ওদের স্থানীয়দের জন্য, 60-40 এরকম কাট অফ করা হয়েছে। আর বলতে যারা সোশ্যাল সায়েন্সে আছে, সোশ্যাল সায়েন্সের জন্য যারা ইতিহাস, ভূগোল এসব বিষয় নিয়ে আছে তারা সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে, তারা সোশ্যাল সায়েন্সে যাবে। আর সায়েন্সের জন্য যারা সায়েন্স আছে, আর বাংলা বিষয়ে যারা মানে বাংলা কিংবা ভাষা বিষয়ে যারা পড়বে পরবর্তী পদক্ষেপে, মানে টেট পাস করার পরে যারা বাংলা ভাষা বিষয়ে পড়বে, ভাষা বিষয়ের জন্য দুটো চুজ করতে হয়। একটা হচ্ছে মানে সোশ্যাল সায়েন্স কিংবা সায়েন্স। তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে, যে যার যেটা পছন্দ সেই চুজ করে ও পরীক্ষা দিতে পারবে। আর টেট সংক্রান্ত আমি বলে দিচ্ছি, বেঙ্গল থেকে একটুকু যেটা আলাদা, সেটা হচ্ছে বেঙ্গলের টেটের মধ্যে 150 নম্বরের এটাও পরীক্ষা হয়। কিন্তু এখানে কি থাকে প্রথমে যেটা আমরা এখানে বেঙ্গলে বাংলা আর ইংলিশ দেখি, যে 30 নম্বর বাংলা, 30 নম্বর ইংলিশ, চাইল্ড সাইকোলজি 30 নম্বর, সোশ্যাল সায়েন্স 60 নম্বর, এরকম ভাবে আমরা ভাগটা করে থাকি। কিন্তু এখানে আছে ইংলিশের যে 30 নম্বর, সেটাতে হিন্দি 15 আর ইংলিশ 15, এইভাবে ভাগ করা হয়েছে। বাকি পুরোটাই মোটামুটি এক। আর সোশ্যাল সায়েন্স সংক্রান্ত বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওখানে যখন পড়াশোনা করা হবে ম্যাক্সিমাম সময় যারা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা যেন ঝাড়খণ্ড সম্বন্ধিত জ্ঞানটা একটু পড়াশোনা করে নেই, কেন ম্যাক্সিমাম কোশ্চেন যে আছে ওটা ঝাড়খণ্ড সম্বন্ধিত জ্ঞান থেকেই করে ওরা। কেন এর আগেবারে যে নিযুক্তি হচ্ছিল, আমি টিজিপি থাকার কারণে, আর আমার এর আগের স্কুল যেখানে ছিল সেটা আমার ডিও অফিসের সামনে ছিল, তাহলে সেই সুবাদে আমি ওদের কাউন্সিলিং এ যুক্ত ছিলাম। আর কিছুদিন আমি বাংলা কোশ্চেন বানানোর জন্য জেসিআরটি তেও কাজ করেছিলাম। তো সেই সুবিধাতে এইগুলো আমরা দেখেছিলাম যে ওরা বেশি প্রিফার করে, যে যেগুলোতে মানে ঝাড়খণ্ড সম্বন্ধিত কোনো একটা বিষয় যদি থাকে সেই সব বিষয়গুলোকে ওরা বেশি গুরুত্ব দেয়। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সে করতে পারে। আচ্ছা, যারা শুনছো তাদেরকে বলছি, যদি তোমাদের যতটুকু সরব স্যার বললেন তার মধ্যে থেকে যদি কিছু জানার থাকে তাহলে বল। অনেকেই তো অনেক প্রশ্ন থাকে, তো সেটা বলো। হ্যাঁ, শান্তনু পাল, বলুন। হ্যাঁ স্যার, বলছি সায়েন্স সম্বন্ধে কি বলা হয়েছে? আমি তো দুটোতে জয়েন করেছি, যারা সায়েন্সে করবে অ্যাডমিশন পরীক্ষা দেবে। মানে টেটের জন্য তো, টেটে টেটে হ্যাঁ। টেটে সায়েন্স বলতে সায়েন্সের 60 নম্বর, 60 নম্বর যেটা থাকে সেটা সায়েন্স সংক্রান্ত। আর সেগুলো হচ্ছে সায়েন্সও সবসময় মানে কি, সায়েন্স যেটা হয় যে সিলেবাস আছে, সিলেবাস মিনি করে কোনো সিলেবাস এখনো পর্যন্ত ওরা প্রকাশই করে নাই। হুম, 60 নম্বর আচ্ছা। সায়েন্স থেকে কোশ্চেন থাকবে। মেনলি আর কোন কোন ক্লাসের জন্য প্রেফারেন্স দেওয়া হয়, মানে 9, 10, 11, 12 এরকম কোন ব্যাপার আছে? না, আপনি কোন জিনিসটার জন্য যাবেন, 9, 10 আমি না 11, 12? আপার প্রাইমারি ক্ষেত্রে যেটা বলছি।
আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা আমাদের বেঙ্গলের সায়েন্সের জন্য যেটা পড়া হয় টেটের, মোটামুটি ওই সিলেবাসটা করলেই হবে। আচ্ছা আচ্ছা। না না ওটা নয়। আচ্ছা, আর সুস্মিতা পাল, আপনি মনে হয় কিছু বলবেন? সুস্মিতা পাল। হ্যাঁ স্যার, বলছি যদি সাবজেক্ট ফিলোসফি হয় তাহলে কি 6 to 8 এ ওটা অ্যাপ্লাই করা যাবে? আপনি সাবজেক্ট যদি ফিলোসফি হয়, ভাষা শিক্ষক হিসাবেও আবেদন করতে পারবেন আর সোশ্যাল সায়েন্স শিক্ষক হিসাবেও আবেদন করতে পারবেন। এখন আপনি টেটটা পাস করে নিন এটা থেকে। আচ্ছা, এখন টেট মানে ক্লিয়ার করার পরে যখন মেনটা হবে তখন সোশ্যাল সায়েন্স বা ল্যাঙ্গুয়েজ যে কোনো একটাই করা যাবে, তাই তো? হ্যাঁ, যে কোনো একটাই করা যাবে। মানে ওটা আমার যদি সাবজেক্ট না থাকে তাহলেও করা যাবে? হ্যাঁ, তাহলেও করা যায়। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ স্যার, বলো। বলছি আপনি আপনি যে 60-40 ব্যাপারটা বললেন না, হ্যাঁ, তো ওটা কি এখনো আছে না ওটা আপনাদের বেলায় ছিল, এখন শুনছি নাকি ওটা আদার স্টেটের ক্ষেত্রে কমে গেছে? না না, আমাদের সময় 50-50 ছিল। আমরা যখন জয়েন করি তখন 50-50 ছিল। আর এখন যেটা আছে সেটা হচ্ছে 60-40, মানে 60% যেটা সংরক্ষিত সিট সেটাতে আদার স্টেটের ছেলেগুলো অ্যাপ্লাই করতে পারে না। এখন যেহেতু 10% জেনারেলদেরকেও সংরক্ষণ দেওয়া হয়েছে, সেই জন্য এটা 60-40 বলা হয়েছে। আর জেনারেল সিটে সবাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো বাধা নিষেধ নেই। আর আশা করছি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যেমন মনে করেন 40%-এর মধ্যে এবার ওখানে আবার ক্যাটাগরি ওটার মধ্যে আবার ভাগ হয়ে যাবে। না, আপনারা যদি কেউ SC ST OBC থাকেন তাহলেও হুম সে যখন ঝাড়খণ্ড অ্যাপ্লাই করবেন তখন সেটা হুম জেনারেল হয়ে যাবে। ও জেনারেলি হয়ে যাবে, ওখানে কাস্ট মানে হবে না? হ্যাঁ, না ও কাজ হবে না। ও মানে এখানে বেঙ্গলে যদি কেউ এসটি হয় তাও ওখানে জেনারেল হিসাবে চাকরি করতে হবে নাকি, অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, তাও ওখানে জেনারেল হিসেবেই অ্যাপ্লাই করতে হবে। ও ঠিক আছে। বলছি টেটের ক্ষেত্রে পাস নাম্বারটা কত? আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে জেনারেলদের 90, ওখানে পাস। 60%, 90। আচ্ছা, ওই 33%টা তাহলে স্যার কি বললেন, ওই 33% যেটা বললেন ওটা 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 কোয়ালিফাই মিক্স করা? আপ হলো। ওটা আমি টিজিটির ক্ষেত্রে বললাম, 9-10। মানে 90 মানে স্যার ওটা কি টিজি ম্যারিটের ক্ষেত্রে, ওটা শুধু কোয়ালিফাই করে যাবে, তার ম্যারিটটা শুধু সাবজেক্ট ওয়াইজ হবে? না, ওটা কোয়ালিফাই আর মেরিটে সাবজেক্ট ওয়াইজ হবে। মানে ওই নম্বরটা কোনো ভ্যারি করবে না সেক্ষেত্রে ম্যারিটের ক্ষেত্রে? না না, ওই নম্বরটা বেরি করে নেবে। ওইটা ও ম্যারিটে শুধু সাবজেক্টেরটা নাকি? হ্যাঁ, মেরিট শুধু সাবজেক্ট। আর ওই ইন্টারভিউ স্যার যখন ওখানে ইন্টারভিউ বলে কিছু হয় না, শুধু ভেরিফিকেশন হয় নাকি? এখানে এখানে ইন্টারভিউ বলে কিছু নাই, ভেরিফিকেশন হয়। আবার আমার যখন হয়েছিল ভেরিফিকেশনে বেঙ্গলেরই সংস্থা থাকে কাজ করে, তাহলে ভেরিফিকেশনও ওদের মানে ও বেঙ্গলের সার্টিফিকেট যদি ওরা দেখে তাহলে ভেরিফিকেশনও বেশি ঝামেলা করে না, মানে সঙ্গে সঙ্গে ওরা কাজ করে দেয়, চেকও করে নেয় আর কি। বেঙ্গল দেখা ও মাত্র ওরা চেক করে নেয় সার্টিফিকেট। আমি প্রথমে ও শুরু করতে করতে বললাম যে ঝাড়খণ্ড বাদ দিয়ে যদি বেঙ্গলের ছেলেদেরকে কোনো একটা স্টেট যেটা কাজ করার জন্য সব থেকে ভালো সেটা হচ্ছে ঝাড়খণ্ড। হুম হুম তার উদাহরণ একটা দিচ্ছি। উদাহরণ হচ্ছে আমি যে স্কুলে ছিলাম এর আগে, সেই স্কুলে পূর্ব মেদিনীপুরের একজন টিচার ওখানে জয়েন করে সদ্য। উনি আবার বাংলা বাদ দিয়ে হিন্দি বলতে জানে না। তাহলে ওনার প্রবলেম, উনি আমাকে ফোন করে জানায়। আমার বীরেশ্বরের বন্ধু জ্যোতির্ময় বলে আরেকজন আছে, সে আমাকে ফোন করে বলে যে এরকম একজন যাচ্ছে। আমি ফোন করি ওই স্কুলের হেডমাস্টারকে, যেহেতু আমি ওই জেলাতেই ছিলাম। তাহলে ওই স্কুলের হেডমাস্টারকে ফোন করে বলি, তো হেডমাস্টার বলে ও আসুক, ওকে কোনো কাজ করতে হবে না, ওকে আমি বসে রাখবো তাও কাজ করুক। এরকম মানে সমস্ত ধরনের সুবিধা দেওয়া হয়। আচ্ছা, হ্যালো আর স্যার। যদি কারোর প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। স্বরূপ খুব সুন্দরভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট বলছে। স্বরূপ, আমি তোকে আমার কয়েকটা প্রশ্ন আছে সেটা করবো, এতে বলা হয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার বেশ। স্যার বলছি তোমরা টেটের
সবাইকে একটা কথা বলছি, যে প্রশ্নগুলো হয়ে যাচ্ছে সেগুলো রিপিট করো না, কেউ একটু ভালো করে শোনো। হয়তো তোমার মনে যে প্রশ্নটা আছে সেটা দেখবে অন্য কেউ করে দিয়েছে, তো সেই স্যার প্রশ্নটা আমার একটা প্রশ্ন, বলছি যে আমার যদি সাবজেক্টটা যেটা অ্যাপ্লাই করব মেনে, তো সেটা যদি আমার গ্রাজুয়েশন বা মাস্টার্স এ না থাকে, তাহলেও কি আমি সোশ্যাল সায়েন্সে যে কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো তো? আরেকবার বলুন তো। মানে যে সাবজেক্টটা আমি মেন এক্সাম, মানে এটাতে তো আমি টেটটাতে তো আমি সোশ্যাল সায়েন্সে যদি করি অ্যাপ্লাই, তো তারপরে যে মেন এক্সামটা হবে সেটাতে আমি সোশ্যাল সায়েন্সের আন্ডারে যে কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, সেটা যদি আমার গ্রাজুয়েশন বা মাস্টার্স এ নাও থাকে তাহলে সমস্যা নেই তো? না, গ্রাজুয়েশন মাস্টারে যেহেতু আমি বললাম যে ভাষা শিক্ষক হিসাবে যে যিনি ফিলোজফিতে ছিলেন, ও ভাষা শিক্ষকের জন্য বললেন যে ভাষা শিক্ষক হিসাবে আমি যেতে পারবো কিনা। তো ফিলোজফি থাকলেও পাশে বাংলা রাখা হয় তো, ওই হিসাবে বাংলা শিক্ষক হিসাবে উনি আবেদন করতে পারবেন, মানে ভাষা শিক্ষক হিসাবে কোনো না কোনো ভাষা তো পড়ে থাকবেন। না মানে সাবজি হিসেবে আমার শুধু ছিল হিস্ট্রি ছিল আর এডুকেশন ছিল, বাংলাটা ছিল না। পাশে কি ছিল? হিস্ট্রি ছিল, ইতিহাস আর তো আপনি এডুকেশন ছিল। তো তাহলে সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, সোশ্যাল সায়েন্সে তারপরে ওখানে আমি হিস্ট্রিটা চুজ করতে পারবো যখন মেন এক্সামটা হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার বলছি, স্যার টেটের টেটের যে আপনি বললেন যে 60% কাট অফ মানে পাস মার্কসটা, সেটা কি সেকশনাল কাট অফ না হোল ওভার 60% পেলেই হবে? হলো বা 60% পাইলে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলছি, স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। বলছি যে স্যার, টেট পরীক্ষা হওয়ার কতদিন মানে পরে মানে সাবজেক্ট পরীক্ষাটা হয়? মানে ওটা এটাই তো 2015-তে আগের টেট হয়েছিল। 2015-তে ব্যাঙ্গালোর মতো অবস্থা এদের। 2015-তে আগের টেট হয়েছিল। এই সদ্য 2024-এ এই সদ্য 1-2 মাস আগে ওদের ফাইনাল পরীক্ষা হয়েছে। আর স্যার এমনি আপার প্রাইমারিতে কি নিয়োগ করা হয় না? মানে এখানে যেমন আপার প্রাইমারি স্কুলে নিয়োগ যদিও এ- হয়নি, এ- পরীক্ষা এ- নেওয়া হয়েছে। এটা তো আপার প্রাইমারি। হ্যাঁ, এখানে এটার দ্বারা কি নিয়োগ করা হয় মানে আলাদাভাবে, মানে শুধুমাত্র আপার হ্যাঁ, প্রাইমারিতে? হ্যাঁ, হ্যাঁ। 2015-তে যারা টেট দিয়েছিল তাদের 1 to 5 আর 6 to 8 এখন ওদের সেকেন্ড পরীক্ষা হচ্ছে। কিন্তু বিশেষ কারণে কোর্টের কিছু কারণের জন্য ওটা আবার 8 গেছে। না, আমি বলতে চাইছি ওটা না, আমি বলতে চাইছি যে টেট পরীক্ষায় পাশ করার পর কি নিয়োগটা যেমন হয় না, সেরকম কি নিয়োগ হয় মানে, নাকি না সাবজেক্ট হয়ে তারপরে নিয়োগটা হয়? না, নিয়োগ হয়। নিয়োগ ওরকম ভাবে হয় না, সেকেন্ড পরীক্ষা দেওয়ার পরে নিয়োগ হয়। তো 2015-তে যে টেটটি হয়েছিল সেটার নিয়োগ এখনো পর্যন্ত হয়নি। ও, টেট হওয়ার পরে আগে তারপরে সাবজেক্ট হবে, তারপরে নিয়োগ হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার প্রাইমারির জন্য হলেও আবার হ্যালো। সাবজেক্ট দিতে হবে, মানে টেট হ্যাঁ, দেওয়ার পর প্রাইমারির আবার? জন্য সেকেন্ড পরীক্ষা দিতে হবে। ও আচ্ছা। বেঙ্গল থেকে এটাই আলাদা। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই ল্যাঙ্গুয়েজ সেকশনটা যেটা আপনি বললেন টেটের ক্ষেত্রে 15 হিন্দি 15 ইংলিশ, হ্যাঁ, আর কি তার সঙ্গে আর আর যে বাকি 30 30টা? বাংলা। 30 30 বাংলা, বাংলা এটা দিতে হচ্ছে পারেন। হ্যাঁ মানে এই টেটটার জন্যই, টেটটার হ্যাঁ, জন্য। এই টেটের জন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এই ঝাড়খণ্ডের টেটে যে ফর্ম ফিল আপ আমি করেছি অলরেডি, তো সেখানে আমি হুম। ফিল আপ করতে যে আমার যে ফিস পেমেন্ট হুম। করেছি, কিন্তু তা দেখাচ্ছে ফিস পেমেন্ট হয়নি, যে কারণে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার আমি পাইনি। আনফিল দেখাচ্ছে। এক কাজ করতে পারেন, জ্যাকের যে নম্বরটা আছে হেল্পলাইন নম্বর, হ্যাঁ। ওখানে ফোন করবেন। ও খুব ভালো কথা বলে ওরা। মানে আচ্ছা। এই দিক থেকে একটা সুবিধা যে এরা মানে সমস্ত যে কোনো প্রবলেম হোক এরা সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করে। আর প্রত্যেকটা ফোন কলকে এরা গুরুত্ব সহকারে শুনে। ঝাড়খণ্ড যে একাডেমিক কাউন্সিল আছে, তো সেখানে তার নম্বর, হেল্পলাইন নম্বর? হ্যাঁ, হেল্পলাইন নম্বরে ফোন করে জানতে পারেন। আচ্ছা, ঠিক আছে।
হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ 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 বলুন। আমি শুনছিলাম আপনার বিষয়টা কথাগুলো। আমার তো দু একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে রিসেন্ট যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা 1 to 8 পুরোটাই তো, 1 to 8 তো, মানে প্রাইমারি না আপার না না দুটোই না বেরিয়েছে না, তো? দুটো দুটো ধাপ, 1 to 5 আর 6 to 8। হ্যাঁ, 1 to 5 আর 6 to 8। তা আমার ধরুন হ্যাঁ যাদের বিএড আছে তারা 6 to 8ই তো বসতে পারবে, না 1 to 5 তো পারবে না? হ্যাঁ, না না 6 to 8 তারা বলতে পারবে। তারা 6 to 8-এ বসতে পারবে, আচ্ছা। আর তারপরের হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের যখন যে প্রশ্নটা হবে 150 নম্বরের যে প্রশ্নটা হবে আপার প্রাইমারিতে, হুম, সেই প্রশ্নের যে ল্যাঙ্গুয়েজটা থাকবে, মানে কোন ভাষাতে প্রশ্ন, হিন্দি আর ইংলিশে হবে তাই তো? হ্যাঁ দুটো ভাষাতেই থাকে, হিন্দি আর ইংলিশ। দুটো ভাষাতেই হবে, আচ্ছা। তারপরে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ধরুন আপার প্রাইমারিতে সাবজেক্ট থাকবে 60 মার্কসের একটা সাবজেক্ট থাকবে, যে সাবজেক্ট আমার যেমন হ্যাঁ। সোশ্যাল স্টাডি যেটা, সোশ্যাল সায়েন্সের যেটা আছে সেটা রয়েছে, তার না সঙ্গে ওখানে সিজিপি ওখানে 30 মার্কস। নোটিফিকেশনে দেওয়া আছে, ওখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে, তাদের মধ্যে 3টে বিষয় চুজ করতে হবে 60 নম্বরের জন্য। অনেকগুলো আচ্ছা বিষয় দেওয়া আছে, যেমন যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, যেমন ইকোনমিক্স, যেমন আরো আরো কিছু কিছু বিষয় আছে, সমাজশাস্ত্র। তো ওই বিষয়গুলোর মধ্যে 3টে বিষয় যে কোনো চুজ করতে হবে। আচ্ছা, মানে আমার ধরুন এডুকেশনে মাস্টার ছিল, পাশে জিওগ্রাফি আর বেঙ্গলি ছিল, তাহলে জিওগ্রাফি, হ্যাঁ বেঙ্গলি, হিস্ট্রি এই ধরনের সাবজেক্ট চুজ করতে হবে? না, যদি সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেন তাহলে আপনি হুম হয়তো হুম। জিওগ্রাফি চুজ করলেন, হিস্ট্রি চুজ করলেন, আর পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান চুজ করলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যদি ইকোনমিক্স পছন্দ করেন তাহলে ইকোনমিক্স চুজ করলেন। আচ্ছা, চুজ করলাম। আচ্ছা, তার সঙ্গে ধরুন সিজিপি 30 মার্কসের রয়েছে, আর বেঙ্গলি 15, ইংলিশ 15, আর তার সঙ্গে আরেকটা হ্যাঁ আরেকটা বোধহয় ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা কি বাংলা চুজ করতে পারি? হ্যাঁ, আরেকটা ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করতে পারেন। বাংলা চুজ করতে পারি তাই তো? হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় ভাষা হিসাবে। দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা চুজ করতে পারি। হ্যাঁ। ঠিক আছে স্যার, ঠিক আছে, হুম, থ্যাংক ইউ। আচ্ছা, সুষম তোমার প্রেজেন্টেশনটা একবার দেখাও, তারপরে অনেকের হয়তো ধারণা নেই বা অনেকে হয়তো পুরো বিষয়টা বুঝতেও পারছো না। তো ওই আহ, একটা যে পিপিটি আমরা যেটা তৈরি করেছি ওটা দেখলে তোমাদের এই যেটা আমরা আলোচনা করছি বা যে বিষয়ে সৌরভ স্যার বলছেন সেটা তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। সুষমন একটু ওই পিপিটিটা দেখো। তুমি একটু বলো, পিপিটি গুলো দেখিয়ে দেখিয়ে একটু বলো। ঝাড়খণ্ডের যে নোটিফিকেশনটা বেরিয়েছে তাতে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে 23শে জুলাই 2024 থেকে 22শে আগস্ট 2024 পর্যন্ত। আর যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে jac.jharkhand.government.in/jac. বা .in পর্যন্ত এলেও তারপরে চলে আসবে, তারপরে ওয়েবসাইটে যাওয়ার পরে এই পেজটা যেটা আছে সেটার পুরো যে ইউআরএলটা সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে একটা ওভারভিউ দেওয়া হয়েছে যে কোন কাউন্সিল এটাকে করছে, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। এক্সামের নাম হচ্ছে ঝাড়খণ্ড টেট 2024। নোটিফিকেশন রিলিজ করেছে 20 জুলাই 2024-এ। এটা অফলাইন পরীক্ষা হবে, মোড অফ এক্সামিনেশন অফলাইন। অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের অনলাইন মোডে। দু ধরনের পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে, একটা হচ্ছে ক্যাটাগরি 1 যেটা হচ্ছে আমাদের প্রাইমারি যেটা 1 to 5 এর জন্য, আর একটা হচ্ছে 6 to 8 এর জন্য। Candidate must have qualified for 12 recognized board, class 12 পাস করে থাকতে হবে। আর যেটা আমাদের 6 to 8 তার জন্য মাস্ট বি কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ফর রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। স্যার একটু আগে যেহেতু বললেন যে আমরা যারা ঝাড়খণ্ড রাজ্যের বাইরে থেকে যাব তারা কিন্তু প্রত্যেকেই আমরা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ব। সেই কারণে আমরা এই নোটিফিকেশনে যে সমস্ত জিনিস দেখবো জেনারেল ক্যাটাগরিতে সেইগুলোই কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল। অন্যান্য যে ক্যাটাগরির এখানে জিনিস থাকবে, সে অ্যাপ্লিকেশন ফিস হোক বা কাট অফ হোক, সেগুলো কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। কিছু ইম্পর্টেন্ট ডেজ দেওয়া আছে নোটিফিকেশনে, সেটা হচ্ছে গিয়ে নোটিফিকেশন বেরিয়েছে 20 জুলাই, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 23শে জুলাই, লাস্ট ডেট হচ্ছে 22শে আগস্ট। পেমেন্ট গেটওয়ে ওপেন থাকবে 22শে আগস্ট পর্যন্তই।
তারপরে যে জিনিসগুলো থাকে আমাদের হল টিকিট বা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, এক্সামের ডেট দেওয়া হয়, অ্যান্সার কিট ডেট দেওয়া হয়, ফাইনাল অ্যান্সার কি হয়, রেজাল্ট হয়, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু নোটিফিকেশনে কোনো রকম ডেট অ্যানাউন্স করা হয়নি। এরপর হচ্ছে যে সিলেবাস বলছি, কোয়ালিফিকেশন যে আমাদের থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকবে তার জন্য প্রথম হচ্ছে প্রাইমারি টিচার ক্লাস 1 to 5, সেটা ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড ক্লাস 2 অর্থাৎ হচ্ছে 12 পাস করা থাকতে হবে, অর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো ধরনের পরীক্ষা সেটা পাস করা থাকতে হবে। 2 year DED ইন স্পেশাল এডুকেশন ইন এনি ক্যাটাগরি অর ডিসেবিলিটি, স্পেশাল এডুকেশনের একটা ক্রাইটেরিয়া আছে, যারা স্পেশাল স্কুলের এডুকেটর হবেন তাদের জন্য। 1 year ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন অর ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড DCBR যেটাকে বলা হয়, বা আমাদের যে কোনো যে DLED আমরা করেছি প্রাইমারি টিচার ট্রেনিং হিসেবে, সেই তার থাকতে হবে, কোয়ালিফাই করা থাকতে হবে। এরপরের যে সেকশনটা সেটা হচ্ছে 6 to 8, গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ যেটাকে আমরা বিএড বলি। এখানে একটা ক্লজ দেওয়া আছে, ফর দোজ এনরোল ইন দ্য গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ট্রেনিং কোর্স আফটার 29/7/2011, 2011 পর যারা করেছে তাদের বিষয়টা আলাদা করে নোটিফিকেশন দেওয়া আছে, আর তারপরে যারা করেছে তাদের জন্য আলাদা। এখানে আশা করি কেউই 2011 আগে করেননি, সেই কারণে ওই বিষয়টা নিয়ে মাথা চিন্তা করার কিছু ব্যাপার নেই এখানে। এরপর হচ্ছে কার কত অ্যাপ্লিকেশন ফিস, যার ডিএড এবং বিএড দুটোই করা আছে, যেহেতু 1 to 5 সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএড বসতে পারবে না, সেই কারণে তারাও কিন্তু নোটিফিকেশনে ভালো করে মেনশন করে দিয়েছেন যে ডিএড না থাকলে 1 to 5 বসতে পারা যাবে না। যার ডিএড বিএড দুটোই আছে সেই কিন্তু একমাত্র 1 to 5 এবং 6 to 8 বসতে পারবে। তো যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেল দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী, তারা যদি শুধুমাত্র প্রাইমারি লেভেল করেন তাহলে তার জন্য 1300 টাকা, শুধুমাত্র যদি আপার প্রাইমারি করেন তার জন্য 1300 টাকা, আর যদি দুটোই একসাথে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তার জন্য 1500 টাকা। 1300 2600 তখন আর লাগবে না, তার জন্য 1500 টাকা লাগবে। বাকি যে ক্যাটাগরিগুলো সেগুলো আমাদের কারোর জন্য এলিজিবল নয়, কারণ আমরা যেহেতু বাইরের রাজ্য থেকে যাচ্ছি সেই জন্য সবাই আমরা জেনারেল ক্যাটাগরির মধ্যেই পড়বো। এরপর হচ্ছে এক্সাম প্যাটার্নটা কিরকম হবে। দুটো পরীক্ষা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে জানলাম, পেপার 1 এবং পেপার 2 বলা হচ্ছে যাকে। পেপার 1 হচ্ছে যারা প্রাইমারি টিচার হবে, পেপার 2 হচ্ছে যারা আপার প্রাইমারি টিচার হবে। দুটো পরীক্ষাই হবে অফলাইন মোডে, অর্থাৎ পেন এবং পেপার মোডে হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, মাল্টিপল চয়েস বেসড কোশ্চেন হবে। কোশ্চেন বোথ হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, এবং যে ডিউরেশন থাকবে পরীক্ষার সেটা হবে 2 ঘন্টা 30 মিনিটের। আর যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তাদের জন্য 30 মিনিট এক্সট্রা দেওয়া হবে, যেরকম পরীক্ষায় দেওয়া থাকে। তার মানে তারা 3 ঘন্টা সময় পাবে। এরপর হচ্ছে এক্সামের যে সিলেবাস, তার প্যাটার্ন কি রকম হবে, মানে আমরা কি ধরে পরীক্ষাতে আমরা প্রস্তুতি নেবো বা কিরকম প্যাটার্নের প্রশ্ন আসবে। পেপার 1 অর্থাৎ যেটা প্রাইমারি টিচার, তার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি 30 মার্কস, কোশ্চেন হবে 30টা থাকবে, 1 নম্বর করে 30 মার্কসের প্রশ্ন থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ স্যার যেরকম বললেন হিন্দি এবং ইংলিশ 15-15-30। ল্যাঙ্গুয়েজ 2 যে কোনো ধরনের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে যাচ্ছি বা বেঙ্গল থেকে যাচ্ছি আমরা বাংলা রাখতে পারি, বাংলার বাদেও অন্য কোনো সাবজেক্ট রাখতে পারি, সেটা থাকবে 30টা কোশ্চেন 30 নম্বরের। অঙ্ক থাকবে 30টা 30 নম্বরের, এবং জেনারেল স্টাডিজ 30টা 30 নম্বরের। এখানে জেনারেল স্টাডিজ বলতে স্যার খুব সুন্দর করে বলেছেন একটু আগেই, এখানে কিন্তু ঝাড়খণ্ড সম্পর্কিত প্রশ্নই বেশি আছে, এবং টোটাল 150টা প্রশ্ন, মার্কস হচ্ছে 150 নম্বরের, যেরকম আমরা যে প্যাটার্নে বেঙ্গল টেট দিয়ে থাকি। শুধুমাত্র এখানে বেঙ্গল টেটে এখানে মনে হয় পরিবেশ বিদ্যা থাকে বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে, সেখানে এখানে কিন্তু সবকিছু মিলিয়ে মিশিয়েই থাকবে, কিন্তু সেটা ঝাড়খণ্ড রিলেটেড হবে। তারপরে পেপার 2 এর জন্য যদি দেখি আমরা 6 to 8 এর যে প্রশ্ন, সেখানেও চাইল্ড সাইকোলজি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি কম্পালসারি, 30টা কোশ্চেন 30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 1 আগেরটার মতোই 15-15-30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 2 যে কোনো ধরনের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের। যারা ম্যাথামেটিক্স অর্থাৎ সায়েন্স টিচার হবে তাদের জন্য ম্যাথামেটিক্স এবং সায়েন্সের একটা পার্ট থাকবে, সেখানে 60টা কোশ্চেন থাকবে 60 নম্বরের। সোশ্যাল স্টাডিজের যারা টিচার হবে অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি,
এই ধরনের যারা টিচারের জন্য অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে 60টা কোশ্চেন থাকবে 60 নম্বরের। আর যারা ল্যাঙ্গুয়েজ টিচার হবেন তারা ওখানে লেখা আছে হিন্দি এবং ইংরেজি, কিন্তু এছাড়াও বাংলা, সংস্কৃত বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ আমরা পড়েছি বা আমাদের যে পাশের সাবজেক্টে থাকে বা অনার্সে থাকে, সেই সমস্ত সাবজেক্টে কিন্তু আমরা এখানে ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। সেখানে আমাদের 60 নম্বরের টোটাল 3টে ক্যাটাগরি স্যার একটু আগে বললেন, সায়েন্স ক্যাটাগরি, সোশ্যাল সায়েন্স ক্যাটাগরি বা সোশ্যাল স্টাডিজ ক্যাটাগরি, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচারের ক্যাটাগরি। 3টে ক্যাটাগরি, 3টেরই আলাদা আলাদা 60-60-60, যে যেরকম ক্যাটাগরি চয়েস করবেন। এবং এখানে 30-90 টোটাল 150টা কোশ্চেন, 150 মার্কসের পরীক্ষা হবে। এখনো পর্যন্ত ঝাড়খণ্ড কোনো রকম সিলেবাস দেয়নি, কিন্তু যে ধরনের প্রশ্ন ঝাড়খণ্ডের আগের টেটগুলোতে হয়েছে বা যে ধরনের প্রশ্ন অন্যান্য চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগিতে করা হয়, সেই বেস করে একটা তৈরি করা হয়েছে এখানে। এবং এটা দুটোর পেপারের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, পেপার 1 এবং পেপার 2 এর জন্য। যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিতে আমরা কি কি পড়বো, এখানে সেগুলো পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, একটু দেখে নিন। কারণ এগুলো আমরা সকলেই জানি, আলাদা করে এগুলো বলার আর কিছু থাকে না। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বলবেন, তাহলে আমি বলে দিচ্ছি। দেখা যাচ্ছে না। প্রথমে লেখা আছে হাউ চাইল্ড লার্ন অ্যান্ড থিঙ্ক, তারপরে আছে মোটিভেশন অ্যান্ড ইমপ্লিকেশন অফ লার্নিং, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, 4 নম্বরে টিচিং লার্নিং প্রসেস। স্যার স্ক্রিনটাই দেখা যাচ্ছে না, স্ক্রিনটাই তো শো করছে না। তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সমস্যা, বাকিরা দেখতে পাচ্ছি। দেখাতে যাচ্ছে স্যার। 5 নম্বর ইন্টেলিজেন্স, 6 নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট, 7 নম্বর লার্নিং ডিফিকাল্টিস, 8 নম্বর আন্ডারস্ট্যান্ডিং ডাইভার্স লার্নার্স, তারপরে হচ্ছে পার্সোনালিটি, তারপরে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আমরা ক্লাসরুমের যে অ্যাকশন রিসার্চ করি সেই ধরনের অ্যাকশন রিসার্চেরও প্রশ্ন এসেছে এর আগে। থিওরিজ অফ লার্নিং অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ লার্নিং অ্যান্ড ইটস প্রসেস, দ্য রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মিনিং অ্যান্ড পারপোজ অফ অ্যাসেসমেন্ট, ফ্যাক্টরস এফেক্টিং লার্নিং, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এই পয়েন্টের উপর বেস করে আমরা আমাদের যে ডাব্লিউবি টেট প্রাইমারি পরীক্ষা দিয়ে থাকি বা আমাদের যে সিলেবাস দেখি, একই রকমই মোটামুটি 19-20 সিলেবাস কিন্তু ঝাড়খণ্ড ফলো করে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম সিলেবাস কিন্তু ঝাড়খণ্ড বের করেনি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, হিন্দি, ইংলিশ, উর্দু এরকম লেখা আছে, কিন্তু কিছু কিছু উর্দু স্কুল আছে, যে সমস্ত উর্দু স্কুলে যদি নিয়োগ নিতে হয় তাহলে কিন্তু উর্দুটা কম্পালসারি। বাকিটা স্যার যেরকম বললেন ইংরেজি এবং হিন্দি থাকবে, যেটা হচ্ছে 15-15-30। সেই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমরা এইরকম যে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাবো, এরকম সিলেবাস কভার করে। কম্প্রিহেন্সিভ এন্ড কন্টিনিউয়াস ইভলিউশনের উপর বেস করে আমরা যেরকম ল্যাঙ্গুয়েজের প্রশ্ন পাই সেরকম প্রশ্ন দেখতে পাবো। ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, টিচিং লার্নিং মেটেরিয়ালস, আনসিন থাকবে, আনসিনের যেরকম প্যাসেজ থাকে আমাদের প্যাসেজের উপর বেস করে প্রশ্ন থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের গ্রামার আসবে। প্যাসেজের মধ্যে যে সমস্ত শব্দগুলো থাকবে তার মধ্যে থেকে যদি আমি বাংলা বা সংস্কৃতের কথা বলি, তাহলে সেখান থেকে সন্ধি, কারক, অব্যয় এই ধরনের প্রশ্ন আসবে। প্রিন্সিপাল অফ টিচিং ইংলিশ, যেহেতু এটা ইংরেজিতে দেওয়া আছে সেজন্য ইংলিশ, যেটা যদি হিন্দিতে থাকে হিন্দি সাবজেক্টের জন্য তাহলে হিন্দি, যদি সংস্কৃত থাকে তাহলে সংস্কৃত, মানে কিরকম করে আমি সেই ভাষাটাকে পড়াবো তার উপর বেস করে কিন্তু প্রশ্নটা আসবে। তারপরে হচ্ছে আনসিন প্রোজ থাকবে, হয় অর দিয়ে যদি থাকে তাহলে হয় একটা কবিতা থাকতে পারে বা একটা আমরা কোনো গদ্যের একটা অংশ পার্ট দেখতে পাবো, যেরকম আমরা সিটের যারা দিয়েছি তারা জানি যে দুরকম প্রশ্ন থাকে, একটাতে কবিতা দেওয়া থাকে, একটাতে গল্পের অংশ থাকে। ল্যাঙ্গুয়েজ টু রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেটা স্যার বললেন যে যে ধরনের সব ভাষা পড়ে এসেছি আমরা, হয় 300 নম্বরের পাস কোর্সে বা আমাদের যে অনার্সে সেই অনার্সে সেই সাবজেক্টটা এখানে আমরা চুজ করব। সেখানে কিন্তু মডাল অক্সিলারি, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম এগুলো ইংরেজির বেস করে বলছি, কারণ সিলেবাসটা ইংরেজির বেস করে সাজিয়েছি। নিজের ভাষার সাবজেক্টে এই বিষয়গুলো গ্রামারে যেখানে যেখানে যেরকম আছে সেই রকম চেঞ্জ হবে। একটা আনসিন প্যাসেজ থাকবে, আনসিন পোয়েম থাকবে, বেসিক নলেজ অফ ইংলিশ, সাউন্ড অ্যান্ড দেয়ার ফোনেটিক্স ট্রান্সক্রিপশন, প্রিন্সিপাল অফ টিচিং ইংলিশ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, চ্যালেঞ্জেস অফ টিচিং ইংলিশ। যদি সংস্কৃত হয়, যদি বাংলা হয়, তাহলে সেই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কিন্তু এই ধরনের প্রশ্ন সেই পেপারে আমরা দেখতে পাবো। ম্যাথামেটিক্স, যেটা পেপার 1 অর্থাৎ প্রাইমারি লেভেলের ছিল, সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে।
shapes and spatial understanding, pedagogical issues, data handling, money, LCM HCF, division, volume, numbers, addition and subtraction, multiplication, geometry, measurement, weight, time, pattern, decimal fraction. বেসিক যে জিনিসগুলো আমরা টেটের প্রশ্নতে দেখতে পাই সেগুলোই কিন্তু আছে, এর বাইরে কিন্তু কিছু নেই। এরপর হচ্ছে জেনারেল স্টাডিজ ফর পেপার 1, যেটা অনেক কিছুই থাকবে, যার মধ্যে জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, বেসিক ম্যাথামেটিক্স কিছু থাকতে পারে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট থাকবে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই সমস্ত কিছুই থাকবে কিন্তু ঝাড়খণ্ডকে বেস করে। মানে ন্যাশনাল মুভমেন্ট যদি কিছু হয় বা স্টেট ওয়াইজ মুভমেন্ট যদি কিছু হয়, সেটা যদি ঝাড়খণ্ড বেস করে হয় সেটার প্রশ্ন দেওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। এতে একটা কথা বলে রাখি, যারা বিহারের টেট দিয়ে এসেছো এর আগে, আমি নিজে দিয়ে এসেছি, সেখানেও আমি বলছি তারাও কিন্তু এইরকম ন্যাশনাল মুভমেন্ট বা জিওগ্রাফি বা এনভায়রনমেন্টের যে প্রশ্ন দিয়েছিল তারা কিন্তু বিহারের রিলেট করেই দিয়েছিল। তো যারা দিয়ে এসেছো তারা দেখেছো, যারা দাওনি তাদের জন্য বললাম। তো এইখানে তারা যেহেতু বলেছে ঝাড়খণ্ডের সিলেবাসে যে এইরকম তারা দেবে, তারা কিন্তু ঝাড়খণ্ডের উপরেই দেবে। এরকম নয় তুমি জম্মু কাশ্মীর বা গুজরাট পড়ে চলে গেলে সেটা কোনো লাভ হবে কোনো কিন্তু সেখানে আসবে না। সেই জন্য ঝাড়খণ্ডের রিলেট করে এই ধরনের টপিকের উপর আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। এরপর হচ্ছে ম্যাথামেটিক্স টিচার বা সায়েন্স টিচার, যেটা পেপার 2-তে ছিল 60 নম্বরের। অনেকটা আগে যে সিলেবাসটা বললাম সেটাই আছে, তার সাথে কিছু কিছু জিনিস বেশি আছে, যেরকম মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D যেগুলো আছে সেই জিনিসগুলো এখানে অ্যাড হবে। কোয়ার্টাইল ডিভিশনের যে ম্যাথগুলো সেগুলো অ্যাড হবে। সিলিন্ডার, শেপ, কোন, ট্রায়াঙ্গেল যে ম্যাথগুলো সেগুলো এখানে অ্যাড হবে। বেসিক জিওমেট্রি যেগুলো আছে সেগুলো অ্যাড হবে, যেগুলো এখনো ছিল না। কিছু এটা একটু অ্যাডভান্স লেভেলে যাবে, কারণ এটা স্পেসিফিক, যেহেতু 60 নম্বরের একটা প্রশ্ন হবে। এটার সাথেই আবার তার সাথে সায়েন্সেরও প্রশ্ন থাকবে, যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। লিভিং অর্গানস, মাইক্রো অর্গানস, ডিজিজেস, অ্যাসিড বেল্টস এর যে প্রশ্নগুলো আমরা পাই, মলিকিউলস, তারপরে হচ্ছে ফোর্স, মোশন, মেটাল, নন মেটাল, মেটেরিয়ালস, যে সমস্ত জিনিস আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং লাইফ সায়েন্সে আমরা দেখে এসেছি, সেই বেসিক একটা সায়েন্সের প্রশ্ন কিন্তু ওই সায়েন্স এবং ম্যাথামেটিক্স টোটাল মিলিয়ে 60টা কোশ্চেন কিন্তু ওই পার্টটাতে থাকবে। এরপর হচ্ছে সোশ্যাল স্টাডিজ পেপার, যারা এখানে এতক্ষণ ধরে জিজ্ঞেস করলে, ফিলোসফি আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, তা আমরা কোথায় যাব? আমরা এই সোশ্যাল স্টাডিজ পার্টে অ্যাপ্লাই করব। তার জন্য কি করতে হবে? তার জন্য যে যে ধরনের পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশনে, সেই ধরনের টেটের যেরকম প্রশ্ন এসেছে আগে এবং যে ধরনের টেটের প্রশ্ন আসে তার উপর বেস করে পড়াশোনাটা করতে হবে। হিস্ট্রি, কালচার অ্যান্ড সায়েন্স, কিংস অ্যান্ড কিংডম, এটা হিস্ট্রির পার্টটা শুধু দেওয়া আছে। এরকম বেসিক জিওগ্রাফির পার্ট, বেসিক পলিটিক্যাল সায়েন্সের পার্ট, বেসিক ইকোনমিক্সের পার্ট সবকিছু মিলিয়েই কিন্তু সোশ্যাল স্টাডিজের প্রশ্নটা হবে। শুধু একটা স্যাম্পল দেওয়ার জন্য হিস্ট্রিটা উল্লেখ করা হয়েছে এখানে। এখনো আবার বলছি, ঝাড়খণ্ড এখনো পর্যন্ত কোনো রকম সিলেবাস দেয়নি। সিলেবাস দিলে তবেই বোঝা যাবে যে তারা কি চাইছে। কিন্তু যেরকম হিস্ট্রিটা এখানে উল্লেখ করা হয়েছে সেরকমই বেসিক বেসিক যে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্সের পার্ট থাকবে, বেসিক নলেজটুকু থাকলেই হবে। এরপর হচ্ছে কোয়ালিফাইং মার্কস। প্রত্যেককে আমাদেরকে টোটাল 60 পেতে হবে, স্যার যেটা বললেন 60% পেলেই হবে। কোনো কোনো জায়গায় উল্লেখ করা ছিল যে সাবজেক্ট ওয়াইজ 40% পেতে হবে, কিন্তু সেটা কিন্তু নোটিফিকেশনটা পড়ার পরে ঠিকভাবে পাইনি, তাও লিখে রেখেছি এখানে 40 পেতে হবে। কিন্তু স্যার যেহেতু বললেন যে 60 টোটাল পেলেই হবে, তো এখন ওটাই আপাতত মেনে চলো। যদি এই ব্যাপারে কোনো ক্লারিফিকেশন থাকে, এটা নোটিফিকেশনটা ভালো করে পড়ার পর তখন পরে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আপাতত জানো, স্যার যেহেতু বলে দিলেন একটু আগে যে টোটাল 60 পেতে হবে, তাহলে আমাদের 90 নম্বর পেতে হবে 150-এর মধ্যে। এখানে কেউ যদি 130 পাও তাতেও তার ভবিষ্যতে কোনো লাভ হবে না, কেউ যদি 90 পাও তাতেও তার সমযোগ্যতা সম্পূর্ণই বলে ধরা হবে, কারণ এটা কোয়ালিফাইং মার্কস। এটা পরে এই নাম্বারটা কোনো রকম ভাবে সেকেন্ড ফেজে যে পরীক্ষা হবে তার সাথে যোগ হবে না। ব্যাস এটুকুই ছিল। আশা করি তোমাদের যা যা কোয়ারিজ ছিল বা কোয়ারিজ করছিলে টোটালটা কভার করা গেছে এই পিপিটির মাধ্যমে। সবাই বুঝতে পারলে স্যারের বলা এবং এই পিপিটি দেখানোর পরে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, আমাদের স্যার জয়েন করেছেন, স্বরূপ বরুণদা জয়েন করেছে। হ্যাঁ,
বরুণদা আমাদের শোনা যাচ্ছে? বরুণদা, বরুণদা তোমার মনে হয় মিউট করা আছে, একটু আনমিউট করে নাও। আচ্ছা, বরুণদাও আমাদের এই ঝাড়খণ্ডের স্কুলে চাকরি করছেন এবং আমরা একসাথে রামকৃষ্ণ মিশন শিক্ষক মন্দিরে এমএড কোর্সে ছিলাম। তো এমএড কোর্সে হওয়ার সাথে সাথে এই চাকরিতে তার জয়েন করে এবং সেও একই রকম তার যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে আমরা জানবো। আজকে হয়তো আমরা স্বরূপের পুরো বিষয়টা জানলাম, আমরা আরেকটা করবো, সেখানে বরুণদা আমাদেরকে তার যে নিজের অভিজ্ঞতা এবং জিওগ্রাফি সাবজেক্ট, ফলে সেই জায়গাটা থেকে তিনি আমাদেরকে আরো ভালো করে বলতে পারবেন। আচ্ছা, স্বরূপের কাছে এবার জিজ্ঞেস করছি। স্বরূপ, আমাদের সাধারণভাবে পশ্চিমবঙ্গের শিক্ষার্থী হওয়ার সুবাদে এই ধরনের শিক্ষক নিয়োগের পরীক্ষার কথা ভাবলে প্রথম যে চিন্তা মাথায় আসে যে এক হচ্ছে করাপশনের একটা প্রসঙ্গ আছে, তুই জানিস যে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ হলেই দ্বিতীয় প্রশ্ন আছে যে এখানে টাকা পয়সা দিয়ে কোটা দিয়ে সুপারিশ করে হয়। এটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে কতটা প্রযোজ্য? এক। 2 নম্বর হচ্ছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মামলা মোকদ্দমা করে একটা দীর্ঘসূত্রতার ব্যাপার আসে। তো এই যে বিষয়, এই দুটো বিষয় একটু আগে প্রথমে বল। ফ্রেশ বলতে ঝাড়খণ্ডে মোটামুটি ভাবে ফ্রেশ হয়, 100% ফ্রেশ বলা চলে। কেন আমরা যখন এক্সাম দিয়েছিলাম, তো যাদের হয় নাই তারা অলরেডি মানে জানতে পেরেছিল যে ওর কি কারণে হয় নাই। ওর কাছে মার্কশিট পাঠিয়ে দেওয়া হয়েছিল যে লাস্ট কাট অফ কত গেছে আর ও কত পেয়েছে। তাহলে সেই সুবিধায় বলা যায় যে পুরোপুরি ভাবে ফ্রেশ হয়েছে। আর কোর্টের যে ব্যাপারটা, ঝাড়খণ্ড মোটামুটি ভাবে কোর্ট চলে আর কি এরকম। কেন 2015 থেকে অলরেডি আগের প্রাইমারি, আপার প্রাইমারি এখনো পর্যন্ত কোর্টের জন্য মানে স্থগিত আছে। বেশ, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা, যে আমাদের তুই যেটা প্রথমেই সুন্দর করে বলে দিয়েছিস, তবু আর পরে যারা জয়েন করেছে ওদের জন্য বলছি। আমরা অনেক সময় ভাবি না যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে একটা হিন্দি ভাষী রাজ্যে সেখানে নিজেরা কতটা সুখে শান্তিতে থাকতে পারবো, চাকরি করতে পারবো, বা ওদের সঙ্গে আমরা কতটা প্রতিযোগিতা করতে পারবো। মানে মেধার দিক থেকে আমি যদি বলি স্বরূপ, যে ঝাড়খণ্ডের স্টুডেন্টদের সাথে তো এটা কম্পিটিশন, তো ঝাড়খণ্ডের একটা স্টুডেন্ট এবং পশ্চিমবঙ্গের একটা স্টুডেন্ট, তার মধ্যে মেধাগত দিক থেকে কি খুব বেশি ফেরাক আছে? মানে ওরা এগিয়ে না এখানকার স্টুডেন্টরা এগিয়ে? আমাদের যে পড়াশোনার মান সেটাই বলে। নিঃসন্দেহে বেঙ্গল এগিয়ে, কারণ এখন যে আমি আছি আমার সামনাসামনি অনেক বেঙ্গলের আছে। তো বেঙ্গলের ছেলেগুলো যতজন আছে যে, তো সবাই মোটামুটি স্কুলটাকে চালানোর জন্য যত সম্ভব চেষ্টা করে, আর খুব ভালো পড়ায় সবাই। আমি যখন কোডরমাতে ছিলাম আমরা 5 জন ছিলাম, আর 5 জনের মধ্যে একজন ইংলিশ টিচার ছিলেন, অসীমানন্দ মাহাতো। তো উনি বলতেন যে আমি রেগুলার 7টা করে ক্লাস নিই। মানে ওই সমস্ত ছেলেগুলা অ্যাকচুয়ালি বেঙ্গলের ক্ষেত্রে দুর্ভাগ্য যে ওই সমস্ত ছেলেগুলাকে আমাদেরকে হারাতে হইল। ওরা যায় এখন ঝাড়খণ্ডে জয়েন করে ঝাড়খণ্ডে পড়াচ্ছি। একদম। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা, যে আমাদের একটা বেতন বা সুযোগ সুবিধার যেটা, তুই একটু বল যে এখন যারা আপার প্রাইমারি টিচার ওদের এখন স্কেল কত, আর যারা 9-10 এর টিচার তাদের স্কেল কত, আর 11-12 এ যারা আছেন ওদের এখন স্কেল কত? 9-10 এর যে টিচার যারা টিজিটি, তাদের হচ্ছে 44,600 হচ্ছে ওদের মানে বেসিক পে, মানে তার 50% ডি, হ্যাঁ, আর 50% ডিএ, তার বেসিকটা বললাম, তার 50% ডিএ, আর 10% এইচআর, আর 10% এইচআর আর মেডিকেল 1000। মোটামুটি ভাবে 70-এর কাছাকাছি বলা যায় 9-10 টিচারের। হ্যাঁ, 9-10 টিচার স্টার্টিং পেমেন্ট, মানে যেটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্কেল, সেখানেও মনে হয় 68,000 বা কত, প্রায় সেম। আচ্ছা, 11-12 মানে স্টার্টিং স্যালারি, আর 11-12 এ মোটামুটি 77,000 টাকা স্টার্টিং স্যালারি। আচ্ছা, মানে শুরুর যে স্যালারিটা, হ্যাঁ, মানে একেবারে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরির সেই পুরোপুরি ডিএ সংক্রান্ত ব্যাপারে সেন্ট্রাল যদি আজ অ্যানাউন্স করে, ঝাড়খণ্ডও ওই দিন থেকেই অ্যানাউন্স হয়ে যায়। বেশ, এবার তুই বল যে তোর যখন, কিন্তু এই ক্ষেত্রে বলে দিচ্ছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে
পেমেন্ট স্কেলটা আগে 9-10 সমানই ছিল, কিন্তু বর্তমান সরকার যে এখন আছে মোটামুটি আমাদের বেঙ্গলের সরকারের মতোই চলে ওটাও। আর ওই যে সরকার আছে বর্তমান সরকার, ওরা পেমেন্ট স্কেলটাকে একটু কমাইছে। 6 to 8 এর ক্ষেত্রে একটু কম করেছে। মোটামুটি স্টার্টিং স্যালারি শুরু হবে এই 44,000-এর কাছাকাছি, আর প্রাইমারি স্যালারি শুরু হবে মোটামুটি 40,000-এর কাছাকাছি। বেশ। আচ্ছা, আরেকটা যেটা তুই শুরুতে বলেছিস সেটাও আমি স্টুডেন্টদের বলতে চাই যে সাধারণভাবে মনে হতে পারে না যে ঝাড়খণ্ডে মানে একেবারে হয়তো আমি বাড়ি থেকে বা পশ্চিমবঙ্গ থেকে ডিটাচ হয়ে যাব। আমি এটা বলতে চাই, বরুণদা এবং স্বরূপ দুজনেই যে তোমার বন্ধুস্থানীয় এবং দুজনকেই আমি চিনি। তো এরা প্রথমেই কিন্তু যেটা বললো স্বরূপ, যে আমরা যখন বেনারস যেতাম কোডারমা বলে একটা স্টেশন পড়তো, এটুকুই ও জানতো। এবং তারপরে এখন বললো যে পুরো বাড়ি থেকে 10 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এবং বরুণদার ক্ষেত্রেও তাই, বরুণদার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, সেও তার বাড়ি থেকে আমরা দুজন একসঙ্গে ট্রান্সফার নিয়েছি। একসাথে ট্রান্সফার নিয়েছিস। তো এইটা বলতে চাই যে আমাদের ঝাড়খণ্ডের যে ভৌগোলিক সীমারেখা পশ্চিমবঙ্গের সাথে কিন্তু অনেকটা অংশ জুড়ে। এদিকে যদি ঘাটশিলা থেকে শুরু করি, এদিকে পুরুলিয়া থেকে শুরু করি, এদিকে রামপুরহাট থেকে শুরু করি, বোলপুর থেকে শুরু করি, তো এমনটা মনে করার কোনো কারণ নেই যে চাকরি করতে গিয়ে হয়তো আমি পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বো বা অনেক দূরে চলে যাবো। এরা কিন্তু একটা সময়ের মধ্যে 19-এ জয়েন করেছে, 19 থেকে 24 5 বছরের মধ্যে তারা বাড়ির কাছাকাছি চলে এসছে। 10 কিলোমিটার মানে এমন কিছুই নয়, যেটা হয়তো আমাদের কোচবিহার থেকে কলকাতা বা কোচবিহার থেকে কাঁথির দূরত্ব অনেক বেশি। এটাও সুযোগ সুবিধা রয়েছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ যে কথা আমাদের মনে রাখা দরকার, স্বরূপ বললো, যেটা আসামে গেলে হয় যে বাঙালি বিদ্বেষী, বাঙালি খেদাও ওরকম একটা মুভমেন্ট ওদের হয়। ওরা প্রচন্ড পরিমাণ বাঙালিদেরকে সহ্য করতে পারে না, একটা জাতিগত বিদ্বেষ আছে। কিন্তু স্বরূপ যেটা বললো যে একজন টিচার হিন্দি বলতে পারে না বলে তার HM বলছে যে ওকে চলে আসতে বলো, ওকে বসে বসে ডিউটি করবে, ওর কোনো যাতে অসুবিধা না হয়। ঝাড়খণ্ডের কিন্তু এই জায়গাটা আমাদের কাছে একটা বিবেচ্য, যে ওরা কিন্তু পশ্চিমবঙ্গের বা বাঙালিদেরকে কিন্তু বিদ্বেষ বা তাদের শত্রু বলে মনে করে না। এতটা সুযোগ সুবিধা কিন্তু তারা দেয়। একজন টিচার হিন্দি জানে না বলে তার হেড টিচার তাকে বলছে যে সে আসুক বসুক এবং চাকরি করুক, কোনো অসুবিধে নেই। এবং ওরা এত বছর চাকরি করেও কোনো রকম যে প্রতিকূল অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তেমনটাও নয়। এবার স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসবে স্বরূপ, যে এই নোটিফিকেশন পাওয়ার পরে বা এই ফর্ম ফিল আপ হচ্ছে, অনেকে ফর্ম ফিল আপ করছেও, এবার কর্তব্য কি হবে, মানে কিভাবে কত ঘন্টা করে পড়বে, কি কি বই পড়বে, কি ধরনের প্রস্তুতিটা থাকা দরকার বলে মনে হয়, তুই একটু বল। মানে বই পড়া বলতে আরিহান্টের একটা ঝাড়খণ্ড স্টেট নিতে পারে, আর এর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সম্বন্ধিত জ্ঞান একটা বই প্রকাশ হয়। যে কোনো মানে ঝাড়খণ্ডের যারা রাঁচি থেকে যদি যোগাযোগ আছে, রাঁচি থেকে নিতে পারে, জামশেদপুর থেকে নিতে পারে, কিংবা ধানবাদ থেকে, কিংবা অনলাইনে অর্ডার করতে পারে। ঝাড়খণ্ড সম্বন্ধিত জ্ঞান একটা বই নিজে মানে নিয়ে নেই, আর বাস ওই একটু একটু পড়ে নেই হয়ে যাবে। বেঙ্গলের সিলেবাসে টেটের তো বই সবাই অলরেডি পড়েছে, সিলেবাস তো আলাদা কিছু নেই। আর হিন্দির জন্য হিন্দি গ্রামারটা যেন একটু পড়ে নেই। আর হিন্দি লেখাপড়া যতদূর সম্ভব যদি শিখে যায় তাহলে ভালো হয়, কেন বসে বসে আমাদেরকেও কাজ করতে ভালো লাগে না। আমি নিজে শিখেছি, এই কারণে আমি বলছি। আমার যিনি স্যার ছিলেন তিনিও জামতাড়া কলেজের প্রফেসর। স্যার আমাকে বলতেন যে স্বরূপ তুমি হিন্দি কি করে শিখলে, আমি তো এত বছর বাংলা পড়াচ্ছি, আমি তো শিখি নাই। আমি বলি স্যার আপনি বাংলা ছাত্র পেয়েছেন আর আমি বাংলা ছাত্র পাইনি, সেই কারণে আমি হিন্দি শিখে গেছি। একদম। আচ্ছা, তুই যেটা বললি যে তোর তো 11-12 এর ইয়েতে আছিস, তুই 9-10 আছিস, তো তোর সময় টেট ছিল না তাই তো? না। আচ্ছা আচ্ছা, টেট ছিল, কিন্তু আমার নিয়োগটা টেটের মধ্যে দিয়ে নয়, ওটা হচ্ছে টিজিটি তে নিয়োগ। আচ্ছা আচ্ছা। আর এই যে ঝাড়খণ্ড টেট দিয়ে যেটা শুরু হলো, তোর কি মনে হয় যে এরপরে পরপর বাকি রিক্রুটমেন্ট গুলো হতে থাকবে, মানে একটা কি অচল অবস্থা কেটেছে? বা পরপর নয়, মোটামুটি 1 মাসের মধ্যে টিজিটি নোটিফিকেশন জারি হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টিজিটি নোটিফিকেশন 1 মাসের মধ্যেই জারি হলো। বেশ বেশ বেশ। কারণ যখন আমাদের নিয়োগটি চলছিল সেই সময়, আমাদের যে নিয়োগটা চলছিল সেই সময় একটা নোটিফিকেশন অলরেডি বার করেছিল তৎকালীন সরকার রঘুবর দাস একটা নোটিফিকেশন বার করেছিল, যেখানে 7,000 সামথিং টিজিটি পোস্ট উনি দিয়েছিলেন, কিন্তু সরকার চলে যায়, তারপরে আর কিছু সেটা হয়নি। খুব সুন্দর করে আমরা পুরো বিষয়টা জানতে পারলাম, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার কাঠিন্য, পরীক্ষা বিষয়ক প্রস্তুতি, চাকরির সুযোগ সুবিধা এবং বর্তমান যে স্কেল সেটা সম্পর্কে জানতে পারলাম। তার মানে ওখানে স্কুলে পড়ালেও কিন্তু পশ্চিমবঙ্গে কলেজে পড়ানোর সমান,
অর্থ পাওয়া যাবে। তো স্টুডেন্টরা যারা তোমরা শুনছো তোমাদেরকে এটুকুই বলার, যারা অ্যাপ্লাই করেছো বা করবে বলে ভাবছো তারা কিন্তু করে ফেলো। এবং মেধার দিক থেকেও সর্বটা পরিষ্কার করে বললো যে ঝাড়খণ্ডের স্টুডেন্টদের থেকে আমরা কোনো অংশে কম নই। যারা পড়াশোনাটা করো বা প্র্যাকটিসের মধ্যে আছো বা এখানে অনেকেই পাস করে আছো, সিটেট পাস করে আছো, ডব্লিউবি টেট পাস করে আছো, প্রাইমারি টেট পাস করে আছো, আমার মনে হয় তাদের ক্ষেত্রে খুব বেশি কঠিন হবে না এই পরীক্ষাটা, তারা অনায়াসেই পাস করতে পারবে। তো যেটা বলার যে সবাই তোমরা খুব সাবধানে দেখে শুনে ফর্ম করো, ফর্ম যেন কোনো ভুল না থাকে এবং পড়াশোনাটা শুরু করে দাও। পরবর্তী নোটিফিকেশন বা পরবর্তী পরীক্ষার ডেট সেগুলো দিতেই থাকবে। ফলে পরীক্ষার ঘন্টা বেজে গেছে, এর মধ্যে আমাদের কিন্তু আর সময় নষ্ট করলে চলবে না, আমাদের কিন্তু পড়াশোনাটা শুরু করতে হবে। আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারো। আমাদের এইটুকুই বলার যে শিক্ষাদীপে এখন টেটের জন্য একটা ব্যাচ শুরু হবে, সেটা কয়েকদিনের মধ্যেই তোমরা জেনে যাবে যে কত কোর্স থাকবে, কি কি থাকবে, কিভাবে পড়ানো হবে। কোর্সটা ডিজাইন চলছে, এর মধ্যে তোমরা ডিটেলস জেনে যাবে। আর বাকি যদি কিছু তথ্য থাকে, আমাদের আরো একটা সেমিনার হবে, আমি যেটা বললাম একটু আগে যে আমাদের বরুণদা তিনিও রয়েছেন ঝাড়খণ্ডের একটি স্কুলে এবং আগের বার পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন, আজকে স্বরূপের কাছ থেকে আমরা পেলাম। তো এই পুরো জার্নিটাতে কখনো স্বরূপ, কখনো বরুণদা, এরকম আরো অন্যান্য যারা শিক্ষক রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ঝাড়খণ্ডে চাকরি করছেন, তারা আমাদেরকে গাইড করবেন, তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন। এটাই আমরা মুহূর্তে অবশ্য বলতে পারি। আর যদি কোনো স্টুডেন্টের কিছু জানার থাকে স্বরূপ স্যারের কাছ থেকে তাহলে একটু জানতে আমরা প্রায় শেষের দিকে চলে স্যার ফর্ম ফিল আপের মোটামুটি কতদিনের মধ্যে পরীক্ষাটা টেট পরীক্ষাটা হতে পারে একটু বলবেন? এই পরীক্ষাটা একটু জলদি হওয়ার সম্ভাবনা আছে, কারণ সরকার চেয়েছিল যে সেকেন্ড পরীক্ষাতে নিয়োগ করার, কিন্তু বিশেষ কারণবশত কোর্টের কারণে সেকেন্ড পরীক্ষা আটকে যায়। তার কারণে সরকার চাইছে যে এই টেট পরীক্ষাটা একটু তাড়াতাড়ি ভাবে নিয়োগ করবো। আর আমি যেহেতু স্কুলে আছি সেহেতু মানে, আর আমাদের বাড়িতে আমরা 3জন টিজিটি পেয়েছি একবারে। আমার দু দাদা পেয়েছে আর আমি পেয়েছি। আমার দু দাদা বর্তমানে এইচএম হিসাবে আছে। তো ওদের স্কুলে অলরেডি একটা মানে পাঠিয়ে দিয়েছে যে টেট নেওয়া হবে, তাহলে স্কুলের সরঞ্জাম সবকিছু মানে ঠিকঠাক করবো আর কি। তাহলে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা একটু জলদি, চেষ্টা করো যে পড়াশোনা যত জলদি শুরু করতে পারো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমার একটু একটা জিনিস বোঝার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু চেষ্টা করছি যে আমরা যারা ল্যাঙ্গুয়েজ থেকে ইকো হচ্ছে। হ্যাঁ হ্যালো স্যার, আরেকবার বলো, শোনা যায়নি, আরেকবার বলো। আমরা যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে পরীক্ষা দেবো, যেমন আমার বাংলা সাবজেক্ট, তো আমরা কি ওই সোশ্যাল স্টাডি আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কি দেবো, মানে যে 3টে পার্ট ল্যাঙ্গুয়েজটা দিলো, নোটিফিকেশনে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ দিলো, মানে যে 60 নম্বর পরীক্ষা দিতে হচ্ছে সোশ্যাল স্টাডি, ওখানে 3টে বিষয় যে কোনো একটা দিতে হবে। কেন ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষক হিসাবে ওখানে লেখা আছে যে হয় আপনি সায়েন্স নিতে পারেন, না হলে আপনি সোশ্যাল সায়েন্স নিতে পারেন, তো দুটার মধ্যে একটা আপনাকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবার প্রশ্ন হয়ে গেছে তো? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যালো। হ্যাঁ 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 স্যার, বলছি এক্সাম সেন্টার যেগুলো দেওয়া আছে, যেমন আমার বাড়ি হচ্ছে খড়গপুর কাছাকাছি, ঠিক আছে? তো খড়গপুরের কাছাকাছি কোন সেন্টার নিলে ভালো হয়, মানে কাছাকাছি কোন সেন্টার? রাঁচি নিলে কি ভালো হবে স্যার? জামশেদপুর নিতে পারেন। কোথায় স্যার? জামশেদপুর টাটা। হ্যাঁ জামশেদপুর নিতে পারেন, এই খড়গপুর থেকে সামনেই, ট্রেনে যোগাযোগ সুবিধা ভালো হয়। ওখানে 3টে অপশন দেওয়া আছে স্যার, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন। তো ফার্স্ট অপশন আমি রাঁচি করেছি স্যার। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওখানে থাকারও জায়গা আছে, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড অপশন হ্যাঁ, ওই ফর্ম ফিলআপটা লাস্ট ডেট কবে আছে? লাস্ট ডেট মনে হয়
আগস্টের কাছাকাছি। আগস্টের 22 22 22 তারিখ। আমাদের পিপিটি দিয়ে দেওয়া হবে, যেটা দেখানো হলো যারা গ্রুপে রয়েছে আচ্ছা তাদেরকে। স্যার, আমরা একটু পরে জয়েন করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জানতে পারিনি। পেয়ে যাবে। এবং এখন থেকে তোমাদের এই বিষয়ে যে কোনো অসুবিধে বা যা কিছু জানার থাকবে আমাদের বলবে, যে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ওখানে তোমাদের যে একটা জিজ্ঞাসা করছি, ওখানে কি মানে হিন্দিতেই পড়াতে হয়, মানে হিন্দি মিডিয়ামে পড়াতে হয়? হ্যাঁ, ম্যাক্সিমাম স্কুল হিন্দি মিডিয়াম, তবে এখন কিছু কিছু স্কুলকে ইংলিশ মিডিয়াম বানানো হয়েছে। 400টা স্কুল পুরো ঝাড়খণ্ডে ইংলিশ মিডিয়াম আছে, যেটা CMSO স্কুল নাম দেওয়া হয়েছে, মানে স্কুল অফ এক্সিলেন্স। আচ্ছা হিন্দি আর ইংলিশ মিডিয়ামে পড়াতে হয়। আর বাংলা মিডিয়াম, এরা বাংলা বলতে জানে কিন্তু এরা বাংলা লিখতে জানে না। আচ্ছা, ওকে স্যার। মানে আমাদের কি ওখানে চুজ করতে হবে কোন মিডিয়ামে আমরা মানে ফর্ম ফিল আপ? না 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 না, কোনো চুজ করার প্রয়োজন নাই, ওখানে কোনো অসুবিধাই নেই। ফর্ম ফিল আপ সময় যদি চুজ করার অপশন থাকে তাহলে দেখে নেবে, কিন্তু মনে হয় না এরকম কোনো অপশন দিবে এরা। আচ্ছা বেঙ্গল থেকে একটু আলাদা, যেহেতু বেঙ্গলে কি হয় না, কেউ বাংলা মিডিয়ামে যদি পড়াশোনা করে তাহলে ও হিন্দি মিডিয়ামে যেতে পারে না, কিন্তু আমরা অলরেডি এখন হিন্দি মিডিয়ামে পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্বরূপ, অনেক হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ তোকে এত কম সময়ের মধ্যে বলার জন্য। স্যার, হ্যালো স্যার, কিছু বলে তোকে জিজ্ঞেস করবো, আর আবার যদি একটা সেমিনারের দরকার হয় কিছুদিন পরে আবার তখন করা যাবে। হ্যাঁ, খুব ভালো লাগলো, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, কথা হলো। হ্যাঁ হ্যালো স্যার, আমারও ভালো লাগলো। বেশ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে স্যার, আমি যেটা ফর্ম ফিল আপ করতে যেয়ে পরে অনেকগুলো অপশন দিছে, কি বলবো, ডিএড 1 ইয়ার এরকম কি ছিল, ওইটা কোন অপশন করতে? আমার সোশ্যাল সায়েন্স মানে 6 to 8 আমি ফর্ম ফিল আপ করবো, আমি ওইটা বুঝতে পারছি না ঠিকঠাক। এটা কি